বাবার মৃত্যু 40 দিন পর কোটি টাকার বাড়ি, গাড়ি, ব্যাংকের টাকা সব ভাগ হয়ে গেল আমার ভাই বোনের মধ্যে। আর আমার ভাগে পড়লো শুধু একটা ভাঙা পুরনো কাঠের আলমারি। সবাই হাসছিল সেদিন, কিন্তু কেউ জানতো না সেই আলমারিটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। বাবাকে দাফন করার ঠিক 40 দিন পর আমাদের আত্মীয় স্বজন সবাই ঢাকার মিরপুরের পৈতৃক বাড়িতে জড়ো হয়েছিল বাবা রেখে যাওয়া সম্পত্তি ভাগ করে নেওয়ার জন্য। ড্রয়িং রুমে বসেই তারা একে একে বাবার ধানমন্ডির বাড়ি, তার টয়োটা এলিয়ন গাড়ি, ব্যাংকে জমা থাকা টাকা আর আমার দাদির সোনার গয়না ভাগ করে দিলেন। কেন সেই ঘরে আমার কোনো অস্তিত্বই নেই। শেষ পর্যন্ত আমার কথা যখন মনে পড়লো তখন বাকি ছিল শুধু একটা পুরনো লাল রঙের কাঠের আলমারি। রং প্রায় উঠে গেছে, একটা পা নিচে একটা ইট দিয়ে কোনো মতে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমি শুধু হেসে বললাম, আলমারিটাই আমি নেব। বাবা মারা গেছেন আজ ঠিক 40 দিন হলো। মৃত্যুর আগে তিনি টানা 73 দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এই 73 দিনে আমি অসংখ্যবার ফোন করেছিলাম আমার বড় ভাই রাশেদকে। প্রতিবারই সে বলতো অফিসে অনেক চাপ, গুলশান থেকে বের হতে পারছি না। বড় বোন নীলাকেও ফোন করেছিলাম, সেও বলতো বাচ্চাদের রেখে হাসপাতালে থাকা আমার জন্য অসম্ভব। এক রাতের জন্য তারা হাসপাতালে থাকেননি, আমি ছিলাম। টানা 73 রাত হাসপাতালের করিডোরে শক্ত প্লাস্টিকের চেয়ারে একটা চাদর বালিশ নিয়ে ঘুমিয়েছি। প্রতি মুহূর্তে বাবার কেবিনের দরজার দিকে তাকিয়ে থেকেছি। শেষের দিকে বাবা ঠিক মতো কথাও বলতে পারতেন না, শুধু আমার হাতটা শক্ত করে দরজার দিকে তাকিয়ে থাকতেন। আমি জানতাম তিনি কাকে খুঁজছেন, কিন্তু তারা কেউ আসেনি। বাবা মারা যাওয়ার পর প্রথমে মা ফোন করেছিলেন রাশেদকে। রাশেদের প্রথম প্রশ্ন ছিল না যে বাবা শেষ মুহূর্তে কি বলেছিলেন, বরং সে জিজ্ঞাসা করেছিল দাফনের খরচ কত হবে। নীলা একটা টাকাও দেয়নি, কাফন, জানাজা, মিলাদ, কবর কোনো কিছুতেই না। সব মিলিয়ে প্রায় 32 লাখ টাকা আমি নিজের সঞ্চয় থেকে খরচ করেছিলাম। বহু বছরের জমানো টাকা, প্রতিটি খরচ আমি একটা ছোট নোটবুকে লিখে রেখেছিলাম। কারো কাছে টাকা চাইবো বলে নয়, আমি জানতাম একদিন সবাই এমন অভিনয় করবে যেন কিছুই ঘটেনি। আর সেদিন ঠিক তাই হলো। সম্পত্তি ভাগ করার সময় কেউ একবারও বলল না যে কে বাবা চিকিৎসার সময় পাশে ছিল, কে দাফনের সব খরচ দিয়েছে, কে শেষ নিঃশ্বাস পর্যন্ত বাবার হাত ধরে বসেছিল। মা ড্রয়িং রুমের মাঝখানে একটা লোহার বাক্স রাখলেন। ভেতরে ছিলেন ধানমন্ডির বাড়ির দলিল, গাড়ির কাগজ, দুটি ব্যাংকের পাসবই আর দাদির সোনার গয়না। রাশেদ তার স্ত্রী তানিয়াকে নিয়ে এক পাশে বসে রইল। নীলা তার স্বামী সোহেলের পাশে দাঁড়িয়ে আছে। আমি পুরনো সোফার এক কোণে, যেখানে ছোটবেলা থেকে আমাকে বসানো হতো। মা বাক্স খুলে বললেন, রাশেদের সংসারে খরচ বেশি, বাড়িটা ওই পাবে। এক মুহূর্তেই বাবার কোটি টাকার বাড়ি ভাইয়ের নামে চলে গেল। রাশেদ শুধু মাথা নাড়ালো, যেন আগেই জানতো। এরপর মা গাড়ির কাগজ নীলার হাতে দিলেন, বললেন তোর বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করতে সুবিধা হবে। নীলা হাসলো। এরপর ব্যাংকের টাকা 8,50,000 টাকা রাশেদের, 14 লাখ টাকা নীলার। এরপর দাদি সব গয়নাও নীলার হাতে তুলে দিলেন। মা আমি চুপচাপ বসে রইলাম। 2 কোটিরও বেশি টাকা সম্পত্তি মুহূর্তেই ভাগ হয়ে গেল। কেউ একবারও আমার নাম উচ্চারণ করলো না। শেষে মা আমার দিকে তাকালেন, ঘরের এক কোণে আঙ্গুল দেখিয়ে বলেন, ওইটাই তোর জন্য আছে। আমি তাকালাম। বাবা সেই পুরনো লাল আলমারি, রং উঠে গেছে, একটা পা ভাঙা, নিচে একটা ইট। তানিয়া ভাবি হেসে হেসে বললেন, ওটা নামাতে গিয়েই ভেঙে যাবে। নীলা মুখ বাঁকিয়ে বলল, ওটা বাসায় নিলে ঘরটাই নষ্ট লাগবে। মা সেই চেনার দৃষ্টিতে আমার দিকে তাকালেন। ছোটবেলা থেকে যখনই আমাকে কম কিছু দিয়ে বুঝিয়ে দিতে চাইতেন, ঠিক তখন এই চোখেই তাকাতেন। তিনি বললেন, তুই তো ছোট ছেলে, এত